তো এখান থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই আপনার সুড়ঙ্গ পথ ছিল এখান থেকে বের হওয়ার জন্য, এমার্জেন্সি এক্সিটের জন্য। সো দেখতে পাচ্ছেন আমাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাইমেনসিং এক্সপ্রেস। স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগে। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রোডের ভিউ দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী স্থান মুক্তাগাছা রাজবাড়ি। আমরা আজকে মুক্তাগাছা রাজবাড়িতে যাব। যদিও আমাদের রওনা দেওয়ার কথা ছিল আরও অনেক আগে, বাট বৃষ্টির জন্য আমরা একটু রওনা দিতে একটু লেট হয়েছে। বাট আকাশটা এখনও মেঘলা, বৃষ্টি স্নাত রাস্তা, তো ওই জন্য আস্তে ধীরে রাইড করে যাচ্ছি। তো মুক্তাগাছা এখান থেকে বেশি দূর না, আমি ময়মনসিংহ থেকে আসছি। সো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগ আসতেছে, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এই মুক্তাগাছা রাজবাড়িতে কি কি আছে, এটার ঐতিহ্য কি, এটার ওই সময়টা কি ছিল, বা এখনকার স্থাপত্যশৈলীটা কেমন আছে, বা ওই স্থাপত্যশৈলী এখনকার কি জরাজীর্ণ অবস্থায় আছে, নাকি এগুলা আপনার সংস্কারের করা হয়েছে। তো এইগুলা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে থাকুন। এখন আমরা আছি মনতলা, এটা হচ্ছে মনতলা সেতু, নদীর নাম সুতিয়া নদী। সো আমরা এখন এটা অতিক্রম করছি। সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আবারও চলে আসলাম সেই রাজবাড়িতে, মুক্তাগাছা রাজবাড়ির কাছে। এটা সেই পুকুরটা ছিল রাজবাড়ির, এটা পরে আপনাদেরকে দেখাবো। বাট এখন আমরা সেই রাজবাড়ির দিকে যাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই নাট মন্দির, এটাই রাজবাড়ি। সো দেখতে পাচ্ছেন আপনারা, তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন মুক্তাগাছা জমিদার বাড়ির যে মেইন ফটক, মেইন গেট, জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য সেই গেটের সামনে আমরা এখন অবস্থান করতেছি। তো এটার ভিতরে এখন আমরা প্রবেশ করব আপনাদেরকে সাথে নিয়েই। তো চলুন এটার ভিতরে আমরা এখন প্রবেশ করি। সো বন্ধুরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা নেম ফলক দেখতে পারবেন। এখানে আপনার এটার কি আছে না আছে এটার বিষয়ে এখানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কিছু তথ্য এখানে দেওয়া আছে। সো মুক্তাগাছা জমিদার বাড়ি, চলুন এটার ভিতরে আমরা এখন প্রবেশ করি। সো এটার ভিতরে এখন আমরা প্রবেশ করলাম। তো মুক্তাগাছা রাজবাড়ি অথবা মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন। এই রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি যুগের সাক্ষ্য, যেখানে জমিদার শাসন, সংস্কৃতি, নাট্যচর্চা এবং সমাজ কল্যাণের ইতিহাস জড়িয়ে আছে এই রাজবাড়িটি ঘিরে। তো এই রাজবাড়িটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তেনার নাম ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, যিনি 1725 সালে মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কলি খাঁর কাছ থেকে এই বিনোদবাড়ি, মানে মুক্তাগাছার সাবেক নাম বিনোদবাড়ি ছিল, পরবর্তীতে এটা মুক্তাগাছা নামকরণ করা হয়। তো সেই মুক্তাগাছা জমিদার বাড়ির লাভ করেন। পরে এই অঞ্চল মুক্তাগাছা নামে পরিচিত হয়। তিনি বগুড়া থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ময়মনসিংহে আসেন এবং রাজাঘাটে অবতরণ করেন। তিনি ময়মনসিংহ জুড়ে 16 হিসার জমিদারি প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীতে তার 4 ছেলে ছিল, রাম, হরনাম, বিষ্ণুরাম ও শিবরাম, এবং তাদের বংশধররা জমিদারি পরিচালনা করেন। রাজবাড়িটি প্রায় 100 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর প্রবেশ মুখে রয়েছে বিশাল সিংহ দরজা, যেগুলা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি। তো 2 দরজার 2 পাশে ছিল সিমেন্ট, চীনামাটি ও মূল্যবান পাথর তৈরি সিংহ মূর্তি, যা রাজপ্রাসাদের আভিজাত্যের প্রতীক ছিল। ভবনের ভেতরে রয়েছে মন্দির, নাট্যমঞ্চ, সিন্দুকঘর, অতিথিঘর এবং গ্রন্থনাগার। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাট্যপ্রিয় এবং তার নামানুসারে নির্মিত হয় ভূপেন্দ্র রঙ্গপীঠ নামক ঘূর্ণায়মান মঞ্চ, যা তৎকালীন সময়ে একটু প্রযুক্তিগত বিষয় ছিল। এটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা দেখবেন। রাজবাড়ির ভেতরে ছিল একটি ব্যক্তিগত গ্রন্থাগার, জিতেন্দ্র কিশোর গ্রন্থনাগার, যেখানে প্রায় 10,000 বইয়ের সংগ্রহ ছিল। তো যার মধ্যে তালপাতায় লেখা পুঁথি থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার মতো দুর্লভ বইও অন্তর্ভুক্ত ছিল। কালের পরিক্রমায় এবং মুক্তিযুদ্ধের সময় এই সংগ্রহের অনেক বই নষ্ট হয়ে যায়, তবে পরবর্তীতে কিছু বই বাংলা একাডেমিতে স্থানান্তর করা হয়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্থাপনাগুলা, এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, তো ওই সময় তো এই আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা কি এমন প্রযুক্তি তারা ব্যবহার করে, যে প্রযুক্তির কারণে এতশো বছর পরেও এগুলো এখনো অক্ষত আছে।
তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা আরো ভিতরে যাব এখন, এটার ভিতরে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রাজেশ্বরী মন্দির ছিল। এটা এই মন্দিরে সর্বসাধারণের প্রবেশের অনুমতি ছিল না ওই সময়কার। তো যারা ছিলেন রাজা রানী বা তাদের ওই ব্যক্তিগত যে পুরোহিত ছিলেন, তাদের ছাড়া এই জায়গায় কেউ ঢুকতে পারতো না। তো এই মন্দিরের যে কারুকাজগুলো দেখেন, এই যে দেখছেন মন্দিরের কারুকাজ এখনো কি পরিমাণে নিখুঁত ভাবে এই কারুকাজ। এটা পরবর্তীতে যদিও সংস্কার করা হয়েছে, পরে যে দেখেন ফ্লোরে কিন্তু এই মার্বেল পাথর বা সিরামিক পাথরের যে টাইলস আছে ওইগুলো বসানো হয়েছে। তো এখানে সেই মন্দির ছিল। তো এই মন্দিরগুলোতে তো আগে ওভাবে ছিল না, আসার অনুমতি ছিল না। তো এখন আসলাম আমরা। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। এটার ইতিহাস সম্বন্ধে আর একটু বলবো আপনাদেরকে। তো এই ছিল মন্দির, মন্দিরের দৃশ্যগুলো দেখুন আপনারা। তখন এখানে নৃত্য হইতো, এখানে নৃত্যশিল্পীরা তারা এই জায়গায় নাচানাচি করতো। তো এখন এখানে আমরা আসছি। তো এটা তো এখন আর ঘুরে না, এটা ঘূর্ণীয়মান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতো, এখন এটা আর ঘুরে না। এই নামের একটা ছবি আছে ভাই, ভাইরাল ছবি আছে এই নামের। তো এখন এই হচ্ছে বিষয়। তো এটা তখন এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরানোরই ছিল। এই যে এই গাম্মু ঘুরানোর চেষ্টা করতেছে, কিন্তু এটাতে ঘুরবে না এখন, এটা লক করা আছে। তো এটা ঘুরলে তখন এটাতে এই করলো। ওই সময় এটা কিন্তু সারা প্রযুক্তি ছিল, তখন এটা ঘুরলে এটা সম্পূর্ণটা ঘুরতো, তখন এখানে তারা নৃত্য করতে পারতো। এই যে দেখতে পাচ্ছেন সেই সেই পুরনো জাতের এগুলো। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই লকার। এই জায়গায় একটা লকার ছিল, তো এটা এখনো আছে সেই লকারটা। আপনাদেরকে দেখাবো, যদি আলো স্বল্পতা না থাকে তাহলে দেখতে পারবেন। এই যে এটা সেই লকারের রাস্তা। তো এই জায়গায় সিন্দুক রাখা ছিল আর কি, যে সিন্দুকের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে সিন্দুক, এখানে সিন্দুক রাখা ছিল। এই যে এখন এগুলোতে তো আর নাই কিছু। তো এখানে সেই সিন্দুক রাখা ছিল এই জায়গায়। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, এখন তো আর জমিদার কথা নাই, রাজকথা নাই, ওইগুলা বিলুপ্ত হয়ে গেছে 47-এর দেশভাগের পর থেকেই। তো এখন এইগুলা পরে সংযোজন করা হয়েছে, যে এই কাঠগুলো পরে দরজাগুলো পরবর্তীতে সংযোজন করা হয়েছে। তো এখানে একটা মজার বিষয় আছে, এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এই স্টিলগুলো, এইগুলার স্থাপত্য সাল কিন্তু এখানে দেওয়া আছে। এই যে কোন কোম্পানির এটা দেখতে পাচ্ছেন, এই কোম্পানির নাম কিন্তু এখনো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। করা আছে, এটা ইংল্যান্ড থেকে আনানো হয়েছিল তৎকালীন সময়। যে ইংল্যান্ড লেখা আছে, কোম্পানি স্টিল কোম্পানি, ঠিক আছে, তখন দেওয়া ছিল। তো এখন তো এগুলো মোটামুটি জরাজীর্ণ অবস্থা, মোটামুটি সংস্কারের অনেক কিছু করা হয়েছে। তো আরো সংস্কারের প্রয়োজন আছে। তো এই রাজবাড়ির 3টা পার্টের মধ্যে সামনের পার্টটা ছিল আপনার আর এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোহার ঘর। তো এটার মধ্যে একটা তারা আধুনিক ওই সময়কার সারা যুগোপযোগী একটা আপনার এখানে টেকনোলজি ইউজ করছে। আপনার এখানে যত রোদ থাকতো, যত গরম থাকতো, এই ঘরের নিচে আসলে আপনার কখনোই সেই গরম অনুভূতি হইতো না, ঠান্ডাই লাগতো। মানে এরকম একটা টেকনোলজি তারা এই জায়গায় ব্যবহার করছে ওই সময়কার। তো এটাতে কথিত আছে যারা এই গড় নির্মাণ করছে, তারা এই গড় নির্মাণ করার পরে তাদের হাত কেটে দেওয়া হয়েছে, এরকম কথিত আছে। তো এখন সত্য মিথ্যা জানি না বিষয়টা কি। তো এই সেই পুরনো ঘরগুলো দেখতে পাচ্ছেন, পুরনো স্থাপনা। তো এখন প্রশ্ন হচ্ছে এইগুলো আসলেই আমাদের ঐতিহ্য, আমাদের সেই পুরনো ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। এখন এই জরাজীর্ণ বিল্ডিংগুলোকেই আমরা, এই জরাজীর্ণ যে বিল্ডিংগুলো আছে এগুলোকে আমরা সংস্কার করে, যতটুকু সংস্কার করা যায়, মানে এগুলো অরিজিনাল আপনার স্থাপত্য টিকিয়ে রেখে, ঠিক আছে, অরিজিনাল স্থাপত্য টিকিয়ে রেখে যতটুকু আপনার সংস্কার করা যায়, তো ওই পরিমাণ সংস্কার করা আমি মনে করি এটা যৌক্তিক। সো আসুন ওইদিকে আরো আছে, ওইগুলো দেখায় আপনাদেরকে। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের দেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, তারা এইগুলাতে একটু নজর দিবে, তারা এইগুলাতে একটু আপনার করে দিবে, নজর দিবে, তাহলে হয় কি এগুলা একটু সংস্কার হইলে এইগুলো স্থাপনাগুলো তো আমাদেরই, এই স্থাপনাগুলো আমাদের। তো এখানে আসছি, একটা পুরনো রান্নাঘর আছে, এগুলো আপনাকে দেখানোর জন্য। এই যে এটা সেই রান্নাঘর পুরনো, দেখতে পাচ্ছেন, এটা সেই পুরনো রান্নাঘর।
এটা ওই সময়কার এখানে রান্নাঘর ছিল, এই পুরো রাজবাড়িতে এখানে রান্নাঘর হইতো, রান্না করা হইতো, এখান থেকে যাইতো আর কি এই রান্নাঘরটা। ঠিক আছে, সো এই এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে দেখুন পুরনো জরাজীর্ণ সেই ঘরগুলো কিন্তু এখনো আছে, এখনো সেগুলো ওইভাবেই পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন এই জরাজীর্ণ এই স্থাপনাগুলো, তো এখনো এটার অনেক কিছু এখনো ধ্বংসাবশেষ বাকি রয়েছে। এইগুলো এখনো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে এগুলো এখনো আরো অনেক দিন টিকানো সম্ভব। এই দেখুন ওই সময় কিন্তু এগুলো লোহা দিয়া তারপরে চুন চুরকে ইট দিয়ে এগুলাই করা হইতো। তো এই জরাজীর্ণ এই ভবন থেকে আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাইতেছি, আশা করি ভালো লাগবে আপনাদের। তো দেখতে থাকুন। এই সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন, সেই পুরনো ভবন, এখন পর্যন্ত এগুলো টিকে আছে, এই ভবনগুলো এখন পর্যন্ত টিকে আছে। এটাই সেই যুগোপযোগী ওই সময়কার সবচেয়ে একটা প্রযুক্তি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো, সো দেখতে থাকুন, আশা করি আরো আপনাদের ভালো লাগবে। এখনো সেই পুরোনো আমলের একটা আলমারি এই জায়গায় এখনো বিদ্যমান, এটা ওই আমলেরই ছিল। এই আলমারিটা যে দেখতে পাচ্ছেন, এটা ওই আমলের আলমারি ছিল। তো এটা ছিল ভিতরের পার্ট বাসার, মানে এই বাড়িটা রাজবাড়ির 3টা পার্টে বিভক্ত। ঠিক আছে, প্রথম পার্টটা ছিল এটার দপ্তরে যারা কাজ করতো তাদের, পরের পার্টটা ছিল তাদের মন্দির টন্দির এগুলো ছিল, আর বাড়ির এই পার্টটাতে মহিলারা থাকতো, মানে ওই সময়কার যারা ছিল তারা থাকতো। সো দেখতে থাকুন, সেগুলো ভালো লাগবে। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই এখান দিয়ে ওঠা যায় ছাদে, বাট ওই সময়কার একটা সিঁড়ি ছিল এই জায়গায়, কিন্তু এটা এখন বন্ধ করে দিছে। এই যে এখানে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটা এখন বন্ধ করে দিছে। সো এই দেখুন কাঠের পাটাতন, লোহার পাটাতন দিয়ে কিন্তু এগুলা আপনার সিলিং ছাদটা আছে দেখছেন, এগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছে, যদিও কিন্তু এগুলো পুরোনো। এই কাঠের যে চৌকাঠ ভিংগুলো এগুলো পুরোনো, ওইগুলো কিন্তু পরবর্তীতে আবার সংস্কার করা হয়েছে। এই শুনছেন যে এই জায়গায় একটা সুড়ঙ্গ ছিল, যে ওই সময়কার যে সুড়ঙ্গগুলো ছিল, যে লোকমুখে শুনছেন যে এখান থেকে যারা এমার্জেন্সি এক্সিট করার জন্য যে জায়গাগুলো ছিল সেটা এখানে আছে। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সুড়ঙ্গটা। হ্যাঁ, এটা এখন যদিও পরিত্যক্তভাবে বন্ধ করা আছে, কিন্তু তখন এমার্জেন্সি কোনো সিচুয়েশন হইলে তখন কার রাজারা এদিক দিয়েই যাওয়ার জন্য তারা ই করতেন। এটা সম্ভবত যেখানে যে নদী আছে ওই নদীর সাথে এটা সংযোগ ছিল, তখন সেখানে নৌকা দিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় চলে যেতে পারতো। তো এটা এখন এভাবেই বন্ধ করা আছে। হ্যাঁ, তো এখান থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই আপনার সুড়ঙ্গ পথ ছিল এখান থেকে বের হওয়ার জন্য, এমার্জেন্সি এক্সিটের জন্য। সো দেখতে পাচ্ছেন আমাকে, আর এই যে পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটা ছিল কয়েতখানা, মানে এখানে যারা অপরাধী ছিল বা এই মঞ্জিলে যারা অপরাধী ছিল, যারা অপরাধে সংগঠিত করতো তাদেরকে এমার্জেন্সি ভাবে এইখানে গারদে রাখা হইতো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গারদ, এখানে কয়েকটা ই করা ছিল, ওটা ওইখানে ছিল। দেখতে পাচ্ছেন এটাই সেই কয়েতখানা এই জায়গায় ছিল। তো এটা তো এখন পরিত্যক্ত, এখানে তো আর কিছু নাই, জমিদারি পতার সাথে সাথে এগুলো চলে গেছে। তবে এই স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন আছে, এগুলো তারা যদি সংস্কারের জন্য উদ্যোগ নেয়, তা আশা করি এগুলো স্ট্রাকচারকে আপনার অরিজিনাল যে স্ট্রাকচারটা আছে এগুলো যদি আপনার টিকিয়ে রেখে যতটুকু সংস্কার করা যায় এটা করা উত্তম। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সংস্কার করতে যায়, যদি এই স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায় তাহলে এই সংস্কার না করাটাই ভালো। তো দেখুন এই হচ্ছে সেই পুরনো স্ট্রাকচারগুলো। তো বন্ধুরা, যদিও বলতেছি এই ভবনগুলো ধ্বংসাবশেষ, তারপরও এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। তো মুক্তাগাছা রাজবাড়িটি এটি জরাজীর্ণ হলেও এর সৌন্দর্য কিন্তু পর্যটকদের কাছে আকর্ষণ করে। সো আপনার মুক্তাগাছা রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের জমিদারি ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য। এই রাজবাড়ি আমাদের অতীতের গৌরবময় ইতিহাসের স্মৃতিচিহ্ন হিসেবে আজও দাঁড়িয়ে আছে। তো এই রাজবাড়িকে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে রিকোয়েস্ট করব, তারা যেন এটাকে সুন্দর করে পরিচালনা করে যাতে আরো অনেক বছর এটাকে টিকিয়ে রাখা যায়। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ময়মনসিংহের এই মুক্তাগাছা রাজবাড়িতে আসবেন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর দেশের বাহিরের যদি দর্শক দেখে থাকেন তারাও এখানে চেষ্টা করবেন, এই ইতিহাসগুলো জানার চেষ্টা করবেন। তো
এখানে আসবেন আপনারা, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই হচ্ছে আমার সঙ্গী তোফায়েল রনি, আমার বড় ভাই। তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে মোটর ব্লগার। চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ রনি, সেটাও সাবস্ক্রাইব করে দেবেন। ওনার পাশে থাকবেন আর সকলেই ভালো থাকবেন। তো বন্ধুরা, ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন। আর সকলে ময়মনসিংহ এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।